আজকে জানব আন্তর্জাতিক বিচারালয়ের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরকারী সব সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিচারালয়ের বিচার প্রার্থী হতে পারে। যেসব রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য নয় তারাও শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক বিচারালয়ের আওতাভুক্ত হতে পারে। সাধারণত রাষ্ট্রগুলির মধ্যে সংঘটিত কোনো বিরোধকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংকট দেখা দিলে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রগুলি এই বিচারালয়ের দ্বারস্থ হয়। আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাকে 3 ভাগে ভাগ করা যায়। 1. স্বেচ্ছাধীন এলাকা, 2. আধা আবশ্যিক এলাকা, 3. পরামর্শদান এলাকা। স্বেচ্ছাধীন এলাকা আন্তর্জাতিক বিচারালয়ে বিবিধমান রাষ্ট্রগুলির সম্মতিক্রমে পেশ করা সমস্ত মামলা স্বেচ্ছাধীন এলাকার অন্তর্ভুক্ত করা হয়। প্রসঙ্গত বলা যায়, আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক সিদ্ধান্ত মেনে নিতে কোনো রাষ্ট্রকে বাধ্য করা যায় না। যেসব বিষয়গুলি আন্তর্জাতিক বিচারালয়ের আধা আবশ্যিক এলাকার অন্তর্ভুক্ত সেগুলি হলো: 1. সনদের অন্তর্ভুক্ত সমস্ত বিষয়, 2. চুক্তিপত্রের ব্যাখ্যা, 3. আন্তর্জাতিক আইন সংক্রান্ত কোনো প্রশ্ন, 4. আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গের কোনো বিষয়, 5. আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ও প্রকৃতি নির্ণয় ইত্যাদি। পরামর্শদান এলাকা আন্তর্জাতিক বিচারালয় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থার পরামর্শদাতা হিসাবে কাজ করে। প্রসঙ্গত উল্লেখ, আন্তর্জাতিক বিচারালয়ের পরামর্শ গ্রহণ করার ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করা যায় না। তাহলে আমরা উপরিক্ত আলোচনা থেকে কি বুঝলাম? আন্তর্জাতিক বিচারালয়ের ক্ষমতা অত্যন্ত সীমিত, কিন্তু এক্ষেত্রে বলা যায় গুরুত্ব কিন্তু উপেক্ষণীয় নয়। বেলজিয়াম ও নেদারল্যান্ডের মধ্যে বিরোধ, ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে কয়েকটি দ্বীপপুঞ্জের বিরোধ ইত্যাদি নিষ্পত্তির ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারালয়ের উল্লেখযোগ্য ভূমিকা পালন দেখা গিয়েছিল।